নমস্কার। আজকে যে টপিকটা চুজ করেছি সেটা কোনো মিউচুয়াল ফান্ড নয়, কোনো স্টকস নয়, কোনো পার্সোনাল ফাইন্যান্সও নয়। এটা সম্পূর্ণ এমন একটা টপিক যেটা আমাদের সবারই জানতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে কী কী প্যারামিটারগুলোর জন্য আমরা ফাইন্যান্সিয়ালি পুয়ার থাকছি, আমাদের যে ওয়েলথ সেটা ঠিক করে ক্রিয়েট হচ্ছে না, সেটাই কিন্তু আজকে আমার আলোচনা করব। আমরা এটা জানার চেষ্টা করব যে কোথায় আমরা কী ভুলগুলো করেছি এবং সেই ভুলগুলোর জন্য আমাদের কাছে পয়সা জমছে না বা আমরা আমাদের লক্ষ্য টাচ করতে পারছি না। তো সবার আগে আমি আপনাদের বলি যে আজকাল আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই দেখেন যে সবসময়ই বলা হয়ে থাকে যে আপনাকে আপনার যে প্যাসিভ যে ইনকাম সেটার উপরে জোর দিতে, সেটাকে কী করে বাড়ানো যায় সেটার উপরে কিন্তু প্রচুর ইউটিউবার্স, প্রচুর অ্যাডভাইজার কথা বলছেন এবং তারা সবাই এটাই বলছেন যে আপনাকে আপনার প্যাসিভ ইনকাম বাড়াতে হবে। কিন্তু আমি এই ক্ষেত্রে তাদের সাথে একমত নই। আমার নিজস্ব যে মতামত সেটা হচ্ছে যে সবসময়তে প্যাসিভ ইনকামকে বাড়ানোর জন্যই কিন্তু সমস্ত কনসেন্ট্রেশন করাটা কিন্তু ভুল। আমার মনে হয় যে প্রত্যেকে সবার আগে প্রয়োজন তাদের যে অ্যাক্টিভ ইনকাম সেটার উপর কনসেন্ট্রেশন করা। ইনকাম ধরুন দু ধরনের হয়, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে মানে ধরুন আমি ডাক্তার, আমি ডাক্তারি পড়েছি, আমি এখন তাহলে আমার যে ডাক্তারি পেশা সেটাই আমার অ্যাক্টিভ ইনকাম। বা ধরুন আমি ইঞ্জিনিয়ারিং করেছি, যে ফিল্ডেই আমি ইঞ্জিনিয়ারিং করি না কেন, আমার যে ফিল্ড সেখানটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। বা ধরুন আমি একজন সিএ বা আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট, সেই ক্ষেত্রে আমার সেই যে কাজের জায়গা, যে অ্যাকাউন্টেন্সি বা কোম্পানি সেক্রেটারি বা ফাইন্যান্সে যেসব বিভিন্ন ধরনের কাজ, সেটাই হচ্ছে আমার মেন অ্যাক্টিভ সোর্স অফ ইনকামের কিন্তু রাস্তা। আমরা আজকাল এই ইউটিউবারদের কথা শুনে অ্যাক্টিভ ইনকামের থেকে আমরা বেশি প্যাসিভ ইনকামের দিকে দৌড়চ্ছি। আমরা সবাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, অপশনস করছি, ট্রেডিং করছি, কিছু বুঝি না বুঝি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি। ইনভেস্টমেন্ট হয়তো করছি না, আমরা এখানে একটা রীতিমতো একটা জুয়াই খেলে যাচ্ছি। আমার মনে হয় যে এই প্যাসিভ ইনকামের যে ট্র্যাপ, সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আমাদের অ্যাক্টিভ ইনকামের দিকে কিন্তু সবার আগে ফোকাস করা দরকার। একটা কথা আপনাদের বলি যে প্যাসিভ ইনকামটা তখনই সম্ভব যখন আপনার কাছে অ্যাক্টিভ ইনকাম থাকবে। যদি এখন আপনার কাছে অ্যাক্টিভ ইনকাম থাকবেই না, তখন আপনি প্যাসিভ ইনকামটা বাড়াবেনটা কী করে, এটা কখনো ভেবে দেখেছেন? আপনি নিজেকেই একটা কথা ভাবুন যে 5,000 টাকা করে যদি আমি দিই, তাহলে এক বছরে আমি ইনভেস্টমেন্ট করছি 60,000 টাকা। কোনো একটা ভালো শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে আমি লাগালাম, 60,000 টাকা পেলাম এবং 12% 13% রেটে আমি যদি ইন্টারেস্ট পেয়ে থাকি, তাহলে আমি এখানে পেলাম মেরে কেটে 70,000-এর কাছাকাছি, মানে 10,000 টাকা আমার প্রফিট হলো। আর তার জন্য আমি কত কনসেন্ট্রেট, কত পড়াশুনো, কত কিছু আমি করে যাচ্ছি শুধু প্যাসিভ ইনকামের জন্য। কিন্তু এটা মোটেই ঠিক নয়। আপনি শুধু প্যাসিভ ইনকামকে নিয়ে এত বেশি পরেশানি না হয়ে আমার মনে হয় কি আমাদের সবাইকে কিন্তু সবার আগে অ্যাক্টিভ ইনকামের দিকেই কনসেন্ট্রেট করতে হবে। আমাদের এটা সবাইকে বুঝতে হবে যে আমি যে ফিল্ডের সঙ্গে জড়িত, সেই ফিল্ডে যাতে আমার ইনকাম আরও বাড়ে, সেটার উপরেই কিন্তু আমাদের কাজ করতে হবে। সেটা যদি আমি করতে পারি, তাহলে কিন্তু অ্যাক্টিভ ইনকামও বাড়বে, তখন আমার কাছে সারপ্লাস অ্যামাউন্ট ফর প্যাসিভ ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তখন কিন্তু আপনাকে শুধু এত পরেশান হতে হবে না, আপনি অনেক বেশি টাকায় তখন কিন্তু প্যাসিভ ইনকামের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর অ্যাক্টিভ ইনকাম, আপনি একটা কথা ভাবুন, যারাই আমরা এই অ্যাক্টিভ ইনকাম করি তারা তো একটা নির্দিষ্ট ফিল্ডে পড়ি। মানে ধরুন আমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে কমার্সে তো আমি অনেকটাই পড়েছি, অনেকটাই তো জানি। তো সেই ক্ষেত্রে নিজের যে অ্যাক্টিভ ইনকাম সেটার উপরে কিন্তু আপনি সবার আগে ফোকাস করুন। প্যাসিভ ইনকামটা কিন্তু সেকেন্ডারি ফোকাস, ওটাকে কিন্তু প্রাইমারি ফোকাস হিসাবে নেবেন না। আপনারা আগে অ্যাক্টিভ ইনকামটাকেই বাড়ান। তাই এটা আমার পরামর্শ নাম্বার 1, এটা ফার্স্ট পরামর্শ। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওয়েলথ কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে অনেক গুণ বেড়ে যাবে এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট টেকনিক্স। ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু কখনোই সেরকমভাবে স্মার্ট নই। ইনভেস্টমেন্ট কী করে করতে হবে, কী করে না করতে হবে, সেই নিয়ে কিন্তু আমরা অত বেশি পড়াশুনো বা অত বেশি আপডেট হই না। আমরা ইনভেস্টমেন্ট করার জন্য সাধারণত বাড়ির লোককে জিজ্ঞাসা করি, নিজস্ব বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করি এবং তারা যেখানে যেটা বলে, যে যেখানে যেটা করেছে সেইটা শুনেই আমরা ইনভেস্টমেন্ট করি। এটা ম্যাক্সিমাম লোকেদের এটাই কিন্তু একটা বড় সমস্যা। তারা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু সিরিয়াস নয়, তারা ইনভেস্টমেন্ট ব্যাপারটাকে কিন্তু খুব লাইটলি নিয়ে নেয়। তাদের মনে করে যে সব কিছু ঠিকঠাক ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি যেখানে আমার ক্যাপিটালটা একদম সেফ থাকবে, আমার কোনো রকম কোনো ঝুঁকি থাকবে না, কোনো আনসেফ কন্ডিশনস থাকবে না। কিন্তু এটা মোটেই ঠিক নয়। ইনভেস্টমেন্ট কিন্তু একটা আর্ট, ইনভেস্টমেন্ট কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট গেম। ইনভেস্টমেন্ট কিন্তু আপনার একটা পেশেন্স, আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট কিন্তু একটা সায়েন্স, এটাকে খুব হালকাভাবে নেবেন না। ইনভেস্টমেন্ট প্রথম দিন যেদিন থেকে আপনি চাকরি জয়েন করেছেন, সে আপনি 20 হোক বা 25 হোক বা 30 হোক, সেই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট নিয়ে সতর্ক না হন, যদি আপনি সিরিয়াস না হন, তাহলে 50 বছরে গিয়ে কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করার জন্য ভাবে, সেটা কিন্তু আপনি পারবেন না, আপনি সেই সময়টা নষ্ট করে ফেলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস হতে হবে। আর ইনভেস্টমেন্ট কথাটার মানে এটা মোটেই নয় যে আমি যা ইনকাম করছি কিচ্ছু খাবো
না, আমি কিছু এনজয় করবো না, আমি কিছু এক্সপেন্ডিচার করবো না, আমি ঘুরতে যাবো না, এইগুলো কিন্তু মোটেই ভুল ধারণা। আমি সমস্ত কিছু করব, কিন্তু ক্যালকুলেটেড করব। আমি প্রত্যেকটা জিনিসই করতে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাকে ক্যালকুলেশনের সঙ্গে করতে হবে, এবং সেটা যদি আমি করতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ঠিক হচ্ছে। আচ্ছা, নেক্সট জিনিস যেটা আমি বলবো আপনাদের অবশ্যই, যে ইনভেস্টমেন্ট কী, ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে রিস্ক। ইনভেস্টমেন্ট কিন্তু সবসময়তেই একটা টার্মের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছে, এবং সেটা হচ্ছে রিস্ক। যদি রিস্ক না থাকে সেটা কিন্তু মোটেই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসে না। আপনি ব্যাংকে রেখে দিলেন সেভিংসে 3%, এটা একদম পার্মানেন্ট, আপনি সেটাতে 3% ইন্টারেস্ট পাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে আপনি সেটাতে ইনভেস্টমেন্ট করছেন? না, আপনি সেটা সেভিংস করছেন। এটা খুব ভুল ধারণা যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি শুধুমাত্র সেভিংস করছেন। আর সেভিংস আর ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় আলাদা। ইনভেস্টমেন্ট যদি রিস্ক না থাকে সেটা মোটেই ইনভেস্টমেন্ট নয়, সেটা সিম্পল সেভিংস। আপনি সেভিংস করছেন, আর যদি আপনি সেভিংস করেন তাহলে কিন্তু আপনার ওয়েলথ কমে যাচ্ছে, আপনি দিন প্রতিদিন কিন্তু আরও গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে। কেমন করে বুঝতে পারছেন না? ইনফ্লেশন দেখেছেন কত? 5 থেকে 6% এটা ইনফ্লেশন হচ্ছে। আর ইনফ্লেশন কিন্তু একটা ক্যান্সার। এটা সব সময়তেই যে আপনার যে টাকা, আপনার যে ওয়েলথ, আপনার যে সম্পত্তি, সেটাকে কিন্তু ভেতরে ভেতরে কম করে দিচ্ছে। মানে আজকে যে জিনিসটা আপনি 100 টাকা কিনতে পারতেন, 1 বছর পর যখন 5% ইনফ্লেশন হয়ে যাবে, সেটাই কিন্তু আপনাকে কিন্তু 105 টাকা দিতে হবে। আপনি হয়তো বুঝতে পারবেন না, কারণ তখন হয়তো আপনার ইনকাম বেড়ে গেছে, কিন্তু ভেবে দেখুন যে সবসময় আপনার স্যালারি কিন্তু তাহলে ওই 5% ওপরেই বাড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে যতই আমাদের বয়স বাড়তে থাকে, আমাদের কিন্তু খরচাও বাড়ে। যখন আমরা প্রথম চাকরি করি তখন আমাদের ক্ষেত্রে শুধু নিজের খরচা চালালেই বা ফ্যামিলির খরচা চালালেই হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে যখন আমার নিজস্ব ফ্যামিলি ডেভেলপ করে, আমাদের যখন বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়, তখন কিন্তু আমাদের এক্সপেন্ডিচারও সেই হিসেবে কিন্তু বাড়তে থাকে। ফলে আপনি যদি মনে করেন যে 20-25 বছর বয়সে যখন আপনি ইনকাম করতে শুরু করেছেন তখন আমি সমস্ত পয়সা নষ্ট করে দিই এবং পরবর্তীকালে গিয়ে আমি সেভিংস এবং ইনভেস্টমেন্ট চালু করবো, সেটা কিন্তু করতে আপনি পারবেন না। কিন্তু তখনও কিন্তু আপনার কাছে আর কোনো টাকাই বাঁচবে না। আপনাকে কিন্তু প্রথম দিন থেকেই সেভিংস করুন বা ইনভেস্টমেন্ট করুন, সেটাকে নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। আর সবসময়ই চেষ্টা করুন ইনভেস্টমেন্ট মানে একটা লং টার্ম, একটা গোল বেস পরিকল্পনা। সেটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার টাকাকে আপনি শুধু শুধু সেভিংসই করছেন, ইনভেস্টমেন্ট করছেন না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশনও কিন্তু হচ্ছে না। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেইটা কিন্তু আমাদের এক্সপেন্ডিচার। এই এমন একটা জিনিস যেটা আমাদের এক্সপেন্ডিচার, আমরা অহেতুক এতটাই এক্সপেন্ডিচারকে আমরা করি যে যার জন্য আমাদের যত ওয়েলথ সেটা নষ্ট হয়ে যায়। কীরকমভাবে চলুন বোঝাই। সেট করেন তখন দেখবেন আপনারা কী কী গোল রাখেন। একটা রাখেন আপনার বাচ্চাদের এডুকেশন, খুব ভালো স্কুলে তাদের পড়াতে হবে, বাচ্চাদের খুব ভালোভাবে বিয়ে দিতে হবে, সেটাও কিন্তু প্যারেন্টসদের একটা গোল হিসেবে থাকে। আমি কিন্তু দেখেছি আমার ক্লায়েন্টসদের মধ্যে কিন্তু গোল হিসেবে কথাটা কিন্তু ওরা রাখে, ছেলে মেয়েদের বিয়ে। কিন্তু এই বিয়ে বা এই ফাংশন যে ব্যাপারটা হয়, সেখানে কিন্তু আমার একটু অবজেকশন আছে। আপনি দেখেছেন যে আজকাল বিয়ে বাড়িতে বিয়ের থেকে বেশি দেখনদারিটা কিন্তু অনেক বেশি। আমরা সবাই কিন্তু প্রুফ করতে চাই যে আমরা আমাদের যে পড়োশি, আমরা আমাদের যে নেইবার বা আমাদের যে আত্মীয় স্বজন, তাদের থেকে আমি সব থেকে বেস্ট। এবং তার জন্য যদি আমার ক্ষমতাও না থাকে, আমি ব্যাংক থেকে লোন নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছি, বা যেখানে আমার 500 নিমন্ত্রিত রাখলেই হয়ে যেত, সেখানে আমি 5000 লোককে ডেকে ভুড়ি ভোজ করাচ্ছি। মানে আমি আমার যে ক্যাপাসিটি তার থেকে বাইরে গিয়ে আমি জাম্প করছি। এটা কি আপনি ঠিক করছেন? এটা কিন্তু আমার মনে হয় না এটা আমাদের ঠিক হচ্ছে। আমার যতটুকু ক্ষমতা সেই হিসেবে যখন ইনভেস্টমেন্ট, তাহলে এক্সপেন্ডিচারও কিন্তু আপনার ইনকামের অ্যাকর্ডিং হতে হবে। যদি এক্সপেন্ডিচার ইনকামের থেকে আনপ্যারালাল হয়ে যায়, আপনি কিন্তু আপনার ওয়েলথকে ইরোশনই করছেন, আপনার ওয়েলথ কিন্তু কমে যাচ্ছে। মেয়ের বিয়ে দেওয়ার সময় আপনি অহেতুক খরচা করলেন, ছেলের বিয়ে দেওয়ার সময় আপনি অহেতুক খরচা করলেন, সব সময়তেই পার্টি করে যাচ্ছেন, তাহলে কি আপনার কিছু ওয়েলথ জমা হচ্ছে না। এবং এইরকমভাবে যদি চলতে থাকে এবং আপনার ইনকাম যদি সেই প্রপোর্শনেটে না বাড়ে, আপনি কোনো কিছু করে নিন, আপনার কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হবে না, আপনি কিন্তু গরিবই থেকে যাবেন। এটা শুনতে একটুখানি খারাপ বা আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা কিন্তু একটা সত্যি। এটা আপনি নিজেরাই নিজেদের জীবনে যদি একটু ভাবেন তাহলে কিন্তু বুঝতে পারেন। 4 যে ব্যাপারটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে, আজকাল ইনভেস্টমেন্টের নামে আমরা সবাই একটা করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলি এবং অপশন এবং ফিউচার ট্রেডিং করতে শুরু করে দিই। আমাদের মনে হয় যে আমরা খুব অল্প পয়সাতেই কিন্তু একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট করে ফেলবো। কিন্তু আমার কথা যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইগুলো মোটেই ইনভেস্টমেন্ট নয়, এটা সম্পূর্ণ কিন্তু একটা স্পেকুলেশন। এটা কিন্তু এক ধরনের ছোটোখাটো জুয়াই। আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো ধারণাই নেই, আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ নেই, আপনি সেটা নিয়ে কোনো দিন চর্চাই করেননি, আপনি সেটা নিয়ে পড়াশুনোও করেননি, আপনি সেটা নিয়ে জানেনই না। হঠাৎ করে 2-4টে ভিডিও দেখে আপনার মনে হয়ে গেল যে আমি ইনভেস্টমেন্টের এই অপশন বা ফিউচার ট্রেডিংগুলো নিয়ে আমি সব বুঝে গেছি এবং আমার থেকে ভালো কেউ বোঝে না। এবং আপনি কখনো একবার একটা অপশন বা ট্রেডিংয়ে আপনি ইনভেস্ট করলেন এবং তারপর হয়তো কিছু টাকা পেয়ে গেলেন, আপনার মনে হলো যে আপনি এবার সব শিখে গেছেন, আপনার আর কিচ্ছু শেখার বাকি নেই। কিন্তু আপনি মনে করবেন, আপনি জানবেন যে এই যে ইনভেস্টমেন্ট বা এই শেয়ার মার্কেটে যে ব্যাপারটা, এখানে পৃথিবীর সবথেকে ভালো যে ব্রেন, যে সবথেকে ভালো যে
লোকগুলো যে ট্যালেন্টেড, সারা কিন্তু এই শেয়ার মার্কেটে সারাদিন ইনভেস্ট করছে, তারা কিন্তু সারাদিন সেটাতে লেগে আছে। আপনি একদিন দুদিনের কিছু গ্রাফ দেখে নিলাম এবং সেই গ্রাফের কিছু চার্ট আমি বোঝার চেষ্টা করলাম এবং আমি সেটা ভেবেই বুঝে নিলাম যে এইবার মার্কেট আপ হবে, মার্কেট ডাউন হবে, এগুলো কিন্তু নয়। এটা শুধুমাত্র একটা জুয়া খেলা। আমার তো তাই মনে হয়। আপনাদের অনুভব বা আপনাদের যে অভিজ্ঞতা সেটা হয়তো আলাদা হতেই পারে। আমিও অনেক বছর ধরে ইনভেস্টমেন্ট করে আসি, কিন্তু কখনও আমি অপশন বা ফিউচারে ট্রেড করিনি, কারণ আমি জানি যে ওইগুলো করার জন্যে লোকসানটাই আপনার অনেক বেশি হবে, আপনি কিন্তু প্রফিট করতে সেরকম পারবেন না। আপনার কোনো ট্রেড যদি আপনি নেন, সেখানে আপনার প্রফিট হোক বা লস হোক, আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট হোক, যে কোম্পানির থেকে আপনি নিয়েছেন, তাদের কিন্তু প্রফিট সবসময়তেই হবে, সে আপনার লোকসান হলো বা তার আপনার প্রফিট হোক। আর যদি প্রফিট হয়ও, সেখানেও কিন্তু আপনাকে একটা হিউজ কিন্তু ট্যাক্স শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসেবে দিয়ে দিতে হবে। তাই ইনভেস্টমেন্ট করুন, এই স্পেকুলেশনে না ইনভেস্ট করুন। মানে ইনভেস্টমেন্ট করুন মানে লং টার্ম একটা পোর্টফোলিও মানে ইনভেস্টমেন্ট করুন এবং ভালো করে ঠান্ডা মাথায় সেগুলো চিন্তা করে ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট কিন্তু ফিউচার বা অপশন ট্রেডিংকে মোটেই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে রাখা হয় না। আর যে লাস্ট একটা অপশান নিয়ে আমরা আলোচনা করব, সেইটা হচ্ছে আমরা এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার সময় কখনোই ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাহায্য নিই না, কখনও নিই না। আমরা যখন শরীর খারাপ হয় তখন ডাক্তারের কাছে যাই, আমরা যখন বাড়ি বানানোর সময় হয় তখন আমরা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমরা তাদের সময় পে করি। কিন্তু আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হয় তখন আমরা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে যোগাযোগ করি না, তাদের কোনো রকম সাহায্য নিই না। আমার মনে হয় যে আমার মামা, মাসি, পিসি, আমার বন্ধু, আমার কলিগস, এরা হচ্ছে সব থেকে বড় ফাইন্যান্সিয়াল প্ল্যান, এরা সব বোঝে। কিন্তু এটা নয়, এটা একটা অত্যন্ত ক্যালকুলেশনের জিনিস। প্ল্যানিং করার সময় কত ক্যালকুলেশনস করতে হয়, কত পেজ ক্যালকুলেশন থাকে। একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং 25 থেকে 30 পাতার হয়ে থাকে, সেটা কিন্তু আমরা কখনো দেখিনি, তাই আমরা বুঝতেও পারি না এবং আমরা বোঝার চেষ্টাই করি না। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানের কাছে কখনো যাই না এবং তাদের খুব অল্প ফিজ হলেও সেটা আমরা কিন্তু তাদেরকে কখনো পে করি না। তাই এটা কিন্তু একটা রং ডিসিশন বা ভুল ডিসিশন আমার তো মনে হয়। এবং কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে এটা হয়তো আপনাদের বিচারধারা আলাদা, আপনি হয়তো এটাকে মানবেন না। তবু ঠিক আছে, এই যে পয়েন্টসগুলো নিয়ে আমি বললাম, সেগুলো যদি আপনারা একটুখানি বোঝেন বা একটুখানি যদি কনসিডার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ভুলগুলোর জন্যই কিন্তু আপনি গরিব থেকে যাচ্ছেন, আপনি পুয়ার থেকে যাচ্ছেন, আপনার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে না। এই জিনিসটা একটু বুঝুন, একটু দেখুন। এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।